যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। জয়দেব আর মোহিত দুজনেই মিরাট শহরের বাসিন্দা। এরা দুজনেই MA কমপ্লিট করে। তারপরে তারা চাকরিও পেয়ে যায়। কিছুটা দূরেই তারা একটা ফ্ল্যাট নেয়, আর সেই দিনই হল তাদের ফ্ল্যাটে থাকার প্রথম দিন। তখন ঘড়িতে সন্ধে 8টা বাজে। মোহিত ডাইনিং ঘরে বসে টিভি দেখছিল, অন্যদিকে জয়দেব ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। ওই বিল্ডিংয়ের সামনে একটা পার্ক ছিল। পার্কের পাশেই কলোনির যে সোসাইটি ছিল সেটাও দেখা যাচ্ছিল। ওরই অপর প্রান্তের মাঝখানে 3 তলা একটা বাড়ি ছিল, যেখানে একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল। আরে বাবারে, এখানে এত সুন্দর বাড়ি! যদি জানা থাকতো তাহলে এই বাড়িটাই ভাড়া নিতাম। দেখে তো মনে হচ্ছে বাড়িটা খালি। বাড়িটা পুরনো দেখতে হলেও একেবারে মজবুত ছিল। জয়দেব তারপর ডাইনিং হলের দিকে যেই যেতে যাবে, হঠাৎ করে দেখতে পায় সেখানে একটা লাইট জ্বলে ওঠে। আরে, মনে হচ্ছে আমার ধারণা ভুল ছিল। ও দেখে বাড়ির ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি নীল রঙের ট্রান্সপারেন্ট শাড়ি পরেছিল। ওর হাতে ছিল চুড়ি আর সিঁথিতে ছিল সিঁদুর। আরে, দেখে তো মনে হচ্ছে ইনি বিবাহিত, কিন্তু এত সুন্দরী, চোখ যে আমি সরাতেই পারছি না। জয়দেব ওই মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটা সেটা দেখে জয়দেবের দিকে তাকিয়ে থাকে। ওরা একে অপরকে দেখতে থাকে। এমনই সময় ওই মেয়েটি মৃদু হাসতে শুরু করে এবং তারপরেই বাড়ি থেকে পার্কের বেঞ্চে এসে বসে এবং এক নাগারে জয়দেবের দিকে তাকিয়ে থাকে। ওহো, মনে হচ্ছে কাজটা হয়ে যাবে। তখনই মোহিত জয়দেবকে ভেতর থেকে ডাকে। আরে জয়, দরজাটা খোল না, মনে হচ্ছে আমাদের অর্ডার এসেছে। আসছি। জয়দেব ঘরের ভেতরে আসে এবং দরজাটা খুলে দেয়। ডেলিভারি বয় জয়দেবকে খাবারটা হাতে দেয় এবং জয়দেব তাকে পেমেন্ট করে দরজাটা বন্ধ করে দেয়। ইয়েস, এসে গেছে পিৎজা, খুব খিদে পেয়েছিল। দুজনে একসাথে বসে তারপর পিৎজা খায় এবং তারপর জয়দেব মোহিতের সাথে বসে একসঙ্গে টিভি দেখতে শুরু করে। কিন্তু জয়দেবের মন তখন ওই মেয়েটার কথাই ভেবে চলেছিল। ওরা দুজনে 11টা অবধি টিভি দেখে। তারপর আবারও জয়দেব ব্যালকনিতে গিয়ে দেখে ওই মেয়েটা তখনও সেই পার্কের বেঞ্চেই বসে আছে। জয়দেব ব্যালকনিতে আসতেই মুখে এক মৃদু হাসি নিয়ে মেয়েটা জয়দেবকে দেখতে থাকে। বাপরে, এত ঠান্ডায় ও শুধু একটা শাড়ি পরে রয়েছে, আর তার উপরে খোলা পার্কে বসে। অবাক ব্যাপার তো এটা। মেয়েটা যেমন ভাবে জয়দেবের দিকে তাকিয়েছিল, তাই জয়দেবের মনে হয়েছিল যে মেয়েটা কোনো কথা বলতে চায়। জয়দেব ডাইনিং হলে ফিরে যায় আর মোহিতকে বলে, আমি একটু হাঁটতে যাচ্ছি, তুই কি আসবি? ঠিক আছে ভাই, যা। এত ঠান্ডায় সর্দি কাশি লাগাতে তুই যা, আমি গিয়ে শুয়ে পড়ছি। এটা শোনার পর জয়দেব একাই ঘর থেকে বেরিয়ে যায় এবং তাড়াতাড়ি ওই পার্কে চলে যায়। জয়দেব ওই মেয়েটার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল আর কাছ থেকে ওই মেয়েটাকে আরো সুন্দরী লাগছিল। মেয়েটার মুখে একটা অবাক করা হাসি ছিল। আমার নাম হলো জয়দেব, আমি এই কলোনিতে নতুন। এত রাতে আপনাকে এখানে একা দেখে আমি তাই এখানে চলে এলাম। আপনার কি ঠান্ডা লাগছে না? আমার শীতের আবহাওয়া খুবই ভালো লাগে। আমি তো প্রায়ই রাত্রেবেলা এখানে এসেই বসে থাকি। খুব একা যে আমি। একা? আপনার হাজবেন্ড কোথায়? ও মুম্বাইতে থাকে। বছরে 2বার আমার সঙ্গে দেখা করতে আসে, শুধু টাকা পাঠিয়ে দেয়। তাহলে তো আপনি একাকিত্বের মধ্যে জীবনযাপন করেন। হয়তো, খুব হয়। আপনি বসুন না, বসে কথা বলা যাক। এটা শোনার পর জয়দেব পাশে গিয়ে বসে আর তারপর ওই মেয়েটা অনেক কথা জয়দেবের সাথে বলে এবং নিজেকে বৃন্দা নামে পরিচয় দেয়। দুজনের মধ্যে কথা চলছিল। ঠান্ডার মধ্যে জয়দেবের ভীষণই অসুবিধা হচ্ছিল, তবুও কষ্ট করে বৃন্দার কাছে বসে থাকবে বলেই সেখানে ছিল। বৃন্দা আচমকাই জয়দেবের হাতের উপর হাত রাখলো এবং বলল, আপনি কি আমার সেই বন্ধু হতে পারবেন যে আমার একাকিত্ব দূর করে দেবে? মেয়েটির হাত একেবারে বরফের মতো ঠান্ডা ছিল। জয়দেব ঘাড় নাড়িয়ে ওকে হ্যাঁ বলল। তখনই মেয়েটা তাড়াতাড়ি করে জয়দেবের গলা জড়িয়ে ধরল। জয়দেবও নিজের হাত দিয়ে মেয়েটার কোমর জড়িয়ে ধরল। এমন স্পর্শ করে জয়দেবের ভীষণ ভালো লাগছিল। তখনই মেয়েটার চোখ দুটো একেবারে লাল হয়ে গিয়ে চমকাতে শুরু করলো এবং হাতের নখগুলো লম্বা হয়ে গেছিল। তারপরে নিজের ঠোঁট দুটো জয়দেবের ঘাড়ের কাছে রাখে, আর এসব করতে জয়দেবের ভীষণ ভালো লাগছিল। অনেকক্ষণ এভাবে থাকার পর দুজনে আলাদা হয়। তখন মেয়েটি নর্মাল হয়ে গেছিল। এবারে তুমি যাও, নইলে তোমার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, তোমার সাথে দেখা করে সকালবেলা তারপর জবে যাব। আরে না না,
রাতের বেলায় তুমি আমার বাড়িতে চলে এসো, সকালে আমি দেখা করতে পারবো না। এমনটা বলে মেয়েটি ওখান থেকে চলে যায়। জয়দেবও তারপর নিজের ঘরে ফিরে আসে এবং বিছানায় শুয়ে শুয়ে মেয়েটার ব্যাপারে ভাবতে শুরু করে। সকাল হতেই জয়দেব তাড়াতাড়ি করে ব্যালকনিতে যায়, কিন্তু সেই বাড়িটার সামনের দরজায় তালা ঝুলতে দেখে জয়দেব একেবারে অবাক হয়ে যায়। কিন্তু সেদিনই জয়দেবের ছিল প্রথম দিন অফিসে, তাই অফিসে কাজ করতে করতে জয়দেব ওই মেয়েটার কথাই ভেবে চলেছিল। রাত হতেই ও মোহিতের সাথে বাড়ি ফেরে এবং ডিনার করার পর জয়দেব ব্যালকনিতে গিয়ে দেখে যে ওই বাড়িতে সব ঘরের লাইট জ্বলছে এবং ব্যালকনিতে দাঁড়িয়ে বৃন্দা জয়দেবের দিকে তাকিয়ে রয়েছে। তখন জয়দেব বাড়ি থেকে বেরোয় এবং মেয়েটার বাড়ির কাছাকাছি যায়। জয়দেব ডোরবেল বাজাতে যাবে, তার আগেই মেয়েটা দরজাটা খুলে দেয় আর তাড়াতাড়ি জয়দেবকে ভেতরে টেনে নেয়। তুমি সকালবেলা কোথায় চলে গেছিলে? এই বাড়িটা দেখে দিনের বেলা অন্যরকম লাগছিল। এইরকম ধরনের প্রশ্ন আমার ভালো লাগে না। জয়দেব দেখতে পায় যে বৃন্দা এই প্রশ্নগুলো অপছন্দ করছে, তাই জয়দেব কথাগুলো ঘুরিয়ে দেয়। তারপরে জয়দেব দেওয়ালে একজনের ছবি দেখতে পায় এবং জিজ্ঞাসা করে ওঠে, ইনি কে? এই তো আমার হাজবেন্ড, যার ব্যাপারে তোমায় বলেছিলাম আমি। নিজে ভালোবেসে বিয়ে করেছিলে নাকি অ্যারেঞ্জ? এটা শোনার পরেই বৃন্দা জয়দেবকে একেবারে জড়িয়ে ধরে। তারপর বৃন্দার চোখের রং বদলে যায় এবং হাতের নখ লম্বা হয়ে যায়। আজও বৃন্দা নিজের ঠোঁট দুটো জয়দেবের ঘাড়ের উপর রাখে, আর এই অনুভূতিটা জয়দেবের ভীষণ ভালো লাগছিল। তখন জয়দেবের মাথা আর কাজ করছিল না। এভাবেই প্রতিদিন তারা দেখা করত, কিন্তু জয়দেব বুঝতে পারছিল প্রতিদিন একটু একটু করে তার দুর্বলতা বেড়েই চলেছে। জয়দেবের চোখের তলায় ডার্ক সার্কেল হওয়া শুরু করে দিয়েছিল। মোহিত এই ব্যাপারটা খুব ভালোভাবে নোটিস করেছিল যে জয়দেব রোজ রাত 10টার সময় কোথায় যায়। একদিন মোহিত ব্যালকনি দিয়ে দেখে যে জয়দেব কোথায় যাচ্ছিল, আর দেখে সামনের ব্যালকনিতে বৃন্দা দাঁড়িয়ে রয়েছে, আর জয়দেব সোজা বৃন্দার ঘরে ঢুকে যায়। আরে বাহ, কি সুন্দরী মেয়ে পটিয়েছে জয়দেব এখানে। মনে হচ্ছে আমার ভাগ্যটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে। পরের দিন মোহিতের খাবারের পরে মোহিত জয়দেবকে কফি করে দেয়। মোহিত জয়দেবের কফিতে লুকিয়ে একটা ঘুমের ওষুধ দিয়ে দেয়। জয়দেব কফিটা খাওয়ার পরেই কেমন তার একটা ঘুমের অনুভূতি মনে হচ্ছিল, তাই তো জয়দেব সোফায় শুয়েই ঘুমিয়ে পড়ে। এবার যাচ্ছি আমি ওই মেয়েটার সাথে দেখা করতে। এটা বলে মোহিত বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সোজা বৃন্দার বাড়িতে চলে যায়। আমি হলাম জয়দেবের বন্ধু। জয়দেব তো আজকে আসতে পারবে না, তাই আমি চলে এলাম আপনার সাথে টাইম স্পেন্ড করতে। মোহিতের এমন কথা শুনে বৃন্দা মোহিতের কাছে চলে আসে এবং দ্রুত মোহিতকে জড়িয়ে ধরে। উফ, তুমি তো কারেন্টের ঝটকার মতো জড়িয়ে ধরলে। তখনই বৃন্দার দাঁত লম্বা হয়ে যায় এবং দ্রুত মোহিতের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। মোহিত কিছুক্ষণের মধ্যেই একেবারে শুকিয়ে সাদা হয়ে যায়। তখনই বৃন্দা মোহিতকে ছেড়ে দেয়। পরের দিন সকালে যখন জয়দেব জেগে ওঠে দেখে 10টা বাজে ঘড়িতে। গতকাল হয়েছিলটা কি? কফি খাওয়ার পরের কথা আর মনেই নেই আমার। কখন আমি ঘুমিয়ে পড়লাম। জয়দেব উঠে দাঁড়াবে সেটাও তার দুর্বল লাগছিল। তারপরেও সে উঠে দাঁড়ায় এবং মোহিতের রুমে গিয়ে দেখে যে মোহিত সেখানে নেই। মোহিত আবার কোথায় চলে গেল? ওকে পরে খুঁজছি, আগে একটু ডাক্তারের কাছে যাই। আমি বুঝতে পারছি না ক্রমশ আমি কেন এত দুর্বল হয়ে পড়ছি। জয়দেব তারপরেই ক্লিনিকে যায় এবং ডক্টরের সাথে কথা বলে। ডক্টর জয়দেবকে চেক আপ করে এবং তারপর সে চিন্তায় পড়ে যায়। জয়দেব, তোমার শরীরে রক্তের অভাব রয়েছে। এমন কি কাজ করছো বলো তো? ডক্টর, আমি তো এমন কিছুই কাজ করি না। হেলদি খাবার আর সময় মতো খেয়ে নি। দেখো, নিজের খাবার ওপরে মনোযোগ দাও। আমি একটা ডায়েট চার্ট দিয়ে দিচ্ছি, সেই হিসেব করেই খেও। জয়দেব তারপর নিজের বাড়িতে চলে যায়। বিছানায় শোয়ার পরে ও একটু আরাম অনুভব করে। এই 15 দিনের মধ্যে আমি এত দুর্বল আর রক্তাল্পতা আমার কেন হলো? তারপর অনেক চিন্তা করে বার করলো বৃন্দার রোজই জয়দেবকে জড়িয়ে ধরে আর নিজের ঠোঁট দুটো ওর ঘাড়ের ওপর রাখে। গলা জড়িয়ে ধরার সময় জয়দেবের কেমন একটা অনুভূতি হতো। যদি বৃন্দা ওই বাড়িতেই থাকে তাহলে দিনের বেলা সব শুনশান হয়ে যায় কেন? এই প্রশ্নগুলো মাথায় রেখে জয়দেব মনে সাহস নিয়ে বৃন্দার বাড়িতে যায়। আরে কি হয়েছে তোমার? আর তুমি কাল আসোনি কেন? জানি না আমার কি হয়েছে। আমার শরীরে রক্তাল্পতা হয়েছে। বুঝতেই পারছি না এমনটা আমার কেন হলো। চিন্তা করো না, আজকে তুমি সেই কষ্ট থেকে মুক্তি পাবে। এসব তুমি কি বলছো? আমি একজন তৃষ্ণার্ত। আমায় বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন একজন মানুষের রক্ত চুষে খেতে হয়। তুমি খেয়াল করো তো, আমি রোজ যখন তোমায় জড়িয়ে ধরি, তোমার ঘাড়ে যখন আমার মুখ রাখি, সেই সময় আমি খুব ধীরে ধীরে তোমার রক্ত চুষে খাই। তোমার রক্ত ভীষণই সুস্বাদু জয়দেব। তাই আমিও এটা ভেবেছিলাম যে আমি রোজ একটু একটু করে
তোমার শরীরের রক্ত পান করব। তাই এতদিন তুমি এটার কোনো টের পাওনি, কিন্তু এখন তোমার মধ্যে দুর্বলতা কাজ করছে। তাই আমার মনে হয় আজ আর তুমি জীবিত থাকবে না। এমন শোনার পর জয়দেবের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কিন্তু সোফা থেকে উঠে দাঁড়াবার শক্তি তার ছিল না। তখনই বৃন্দা নিজের আসল রূপ ধারণ করে নেয়। এই রূপ দেখে জয়দীপ একেবারে হতভম্ব হয়ে যায়। তখনই বৃন্দা জয়দীপের ওপর আক্রমণ করে বসে। ওর ঘাড়ের ওপর দাঁত দিয়ে কামড়ে জয়দেবের রক্ত চুষতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই জয়দেব মারা যায়। আর ওই পিশাচিনী তখন জোরে জোরে হাসতে শুরু করে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।